গেম, মাফিয়া, দালাল এই শব্দগুলো শুনলে অনেকের ভাবনায় আসবে হলিউড বলিউডের কোনো সিনেমার গল্প। কিন্তু না, এই শব্দ তিনটির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলা শরীয়তপুরের বেশিরভাগ মানুষ। সদর উপজেলার বাহেরচর গ্রামের যুবক আরিফ হোসেন ইতালিতে গিয়ে নিজের এবং পরিবারের ভাগ্য বদলের আশায় ৮ লাখ টাকা তুলে দিয়েছিলেন পাশের গ্রামের দালাল খোকনের হাতে। পরিবার গ্রাম থেকে দালালকে টাকা দেওয়ার পরই দুঃস্বপ্ন নেমে আসে আগে থেকেই লিবিয়া থাকা আরিফের জীবনে। কথিত গেমের মাধ্যমে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে স্বপ্নের ইউরোপে পাঠানোর নাম করে তাকে বিক্রি করে দেওয়া হয় মাফিয়া চক্রের কাছে। এরপরই পরিবারের কাছ থেকে টাকা হাতানোর আশায় আরিফের উপর শুরু হয় অমানবিক নির্যাতন। ইউরোপে যাওয়া দূরে থাক, জীবন বাঁচানো নিয়েই শঙ্কায় পড়ে যান ২৮ পেরোনো এই যুবক। ওরা আমাদের পরে বিক্রি করে দিছে। পরে বিক্রি করে দেওয়ার পর ওই ফোন দিছি, ওখানে যাওয়ার পর আর আমার অনেক মারধর করছে, আমাদের সাথে যারা ছিল সবাই মারধর করছে, মানে টানায়া অনেক পিটায়। পরে আমার নাম্বার দিন নাম্বার আমরা কাছে, আমাদের তো ফ্যামিলিতে কিছু নাই, তা আমরা টাকা পাবো এত টাকা। পিঠ ভাষায় পিটাইছে, তারপর আপনার মানে ইচ্ছা মতো লাইতেছে, তারপর টানায়া, তারপর পিঠ ভাজা অনেক পিটাইছে, দাগও আছে। কোনো খাবার টাবার দিত না ওইখানে, পানি অল্প একটু পানি দিত মানে একদিনে, আবার একদিন পর 2 দিন পর পানি দিত, কিছু দিত না। তারপর ওরা আমাদের 2-3টা করে পিস্তল ঠেকা রাখতো সব সময়, আবার পিস্তল দিয়ে পিঠাইতো, পিস্তল আবার মাঝে মাঝে ওরা গুলি করতো, পিস্তলের আওয়াজ শোনাইতো, ওইখানে আবার গুলি করতো ফুল বাসা সাইডে একটা ছিল, ওইটা বাসায় গুলি করতো, দেখতো কিন্তু গুলি করুম। আবার আমাদের সাইডে কয়েকজনের ছিল, ওদের আবার মানে এক একজনের দেখায় ওরা আবার অনেকদিন আগে ধরে আনছে, টাকা দিতে পারে না, ওদের পায়ে আবার গুলি করতো। এদিকে নির্যাতনের ছবি ও ভিডিও পরিবারের কাছে পাঠিয়ে মাফিয়ারা দাবি করে আরও 10 লাখ টাকা, না দিলে মেরে ফেলা হবে আরিফকে। ছেলেকে বাঁচাতে পাগলের মতো ছুটাছুটি করেছেন বাবা মা ভাই বোন। গ্রামের 25 থেকে 30 জন মানুষ এগিয়ে আসেন প্রতিবেশীর এই বিপদে, টাকা দিয়ে সহযোগিতা করেন তাদের পরিবারকে। তারপরও পর্যাপ্ত অর্থ জোগাড় না হওয়ায় বসতবাড়ির জমি বিক্রি করতে হয় কৃষক ইমাম হোসেনকে। যেদিন মার সেদিন বললো যে টাকা 8 লক্ষ টাকা দিত, বলে বাবা আমরা টাকা ব্যাংকে, আমার বলে মারিল টাকা দিতে পারব না। তখন গেল একদিন, এরপর দিন আবার 3টা বাজে মাইক শুরু করে রাইতে, 3 দিন পর মারি করা শুরু করে, আবার গেল একদিন, আমি টাকা ব্যাংকে, আমি টাকা দিন করতুন। তখন এই গেল 2 দিন, এরকম কত 4-5 দিন গেল গা। তখন পোলা গা বা আমার কি শেষ করে নেবেন, আমি আর বাঁচুম না। তখন যখন গোট দিয়ে চিক্কু দিতে হয়, তখন আর সহ্য করতে পারি নেই আর। এই বছর তখন টাকাটা আরে এবার তো যে নাটিতে টাকাটা দিয়ে দিছি। তখন এলাকার মাইসে হুইনা, তখন যে যা পারছে এই 8 লক্ষ টাকা 10 লক্ষ টাকা উঠে দিছি, 8 লক্ষ টাকা মাফিয়ার দিলাম, আর 2 লাখ টাকা রাখছিলাম আর আনার জন্য, ফিরে 10 লক্ষ। বাবা পাগল হয়ে গেছিলাম গা, মানুষের দেখছে, মানুষের দেখা এই টাকা, এই যে মানুষের সবাই টাকা দিছে এই এলাকার, আমাকে চিক্কুর পাকুর দেখে আর এই দালাল যে দালালে নিয়ে দিচ্ছে, এর বাড়িতে গিয়ে ওয়ালের লাগে মাথা টাকায় মাথা পড়ে এলাইছি আমি, আমার বড় ছেলে, এরপরে এই যে আমার স্বামী, আমার মেয়ে, আমরা এই মাইস আমাকে কাগজে দেখে এই টাকা দিছে। তারপর ওর বাড়িতে আমরা গেছিলাম, যাই ওর বাবা মায়ের কইছি কাকা যেইভাবে পারেন আমার পুত্রে আনতে কন আবশ্যক দেখে রে, আর ওই 2 লাখ টাকা আপনাকে ধরে জমা ওই টাকাটা দিতে কন, হেয়াও দেয় নাই। ঘটনা এখানেই শেষ না। লিবিয়া ভিত্তিক ওই মাফিয়া চক্রের বাংলাদেশি এজেন্ট মুক্তিপণের অর্থ সংগ্রহের ক্ষেত্রেও ব্যবহার করে এক ভয়ঙ্কর পদ্ধতি। এলাকা থেকে প্রায় 1/2 মাইল দূরে ঢাকা মাওয়া হাইওয়েতে মুন্সিগঞ্জ জেলার নিমতলী এলাকায় সড়কের উপর টাকার ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকতে বলে, সেই সাথে ফোনে বলে দেয় একটি কোড নাম্বার। কোনো এক ব্যক্তি এসে এই কোড নাম্বারটি বললে তার কাছে টাকার ব্যাগ দিয়ে দিতে হবে, তাও আবার নিয়ে যেতে হবে আরিফের বড় বোনকেই। কোনো পুরুষ গেলে তাকে মেরে ফেলবে এমন হুমকি ছিল। ভাইকে বাঁচাতে 7 মাসের প্রেগনেন্ট বোন টাকার ব্যাগ নিয়ে চলে যান ভয়ঙ্কর হাইওয়ে নিমতলীতে। রাত্রে 3টা-4টার দিক দিয়ে আবার আমারে ফোন দিছে, ফোন দিয়া কইতাছে তুই কি ঘুমাইতাছিস নি, মানে মেসেজ করছে। আমি কইছি না বাবা আমি ঘুমাই না। পরে কয় যদি না ঘুমায় থাকো তাহলে তোর বাইরে যে কি আরি দেখ। পরে আমার সব দেখাইছে, ওই যে মাফিয়ারা ওই জায়গায়, মাফিয়ারা দেখাইছে ওরা মানে পিড়াইতেছে, রড গরম করতেছে, আগুনে হ্যাঁ দেখায়, আর হিয়া দিয়া পিড়ায়, আর লবণের পানি না হে পানি গায়ে ডালার ওই চিক্কো দিতেছে যে আপু আমার বাসায় নেও, আপু আমার বুক জাজরা হয়ে গেছে, আমার নিয়ে যাও। পরে আমি যাইয়া জিজ্ঞেস করছি আপনাদের কোড কত, কইছি পরে কইতেছে যে 4.5 এই কথা বলছে। পরে আমি কইছি তাহলে আমার বাইরে একটু ছাইড়াইতে, পরে শুধু হাত উস্কাইছে।
প্রায় 4 মাস মাফিয়াদের কাছে বন্দী থাকার পর গত অক্টোবরের 21 তারিখে দেশে ফেরেন আরিফ। ভয়ঙ্কর ওই মাফিয়া চক্রে যে বাংলাদেশিরাও আছে তার অকাট্য প্রমাণ হাতে নাতে পেয়ে যান দেশে ফেরার পথেই। দুবাই ট্রানজিটে বিমান পরিবর্তন করার পর দ্বিতীয় বিমানে এমন দুজনের সাথে দেখা হয়ে যায় যারা লিবিয়াতে আটক অবস্থায় তাকে মারধর করেছে। বিষয়টি তখনই দেশে জানালে আরিফের স্বজনরা বিমানবন্দর থানায় অভিযোগ করেন, কিন্তু পুলিশ ঢাকা এয়ারপোর্ট থেকে সেই মাফিয়া চক্রের দুজনকে আটক করতে ব্যর্থ হয়। সব মিলিয়ে প্রায় 29 লাখ টাকা খরচের পর কেবল জীবন নিয়ে মা বাবার কাছে ফিরতে পেরেছেন। তবে লোমহর্ষক সেই নির্যাতনের কথা কোনোভাবেই ভুলতে পারছেন না আরিফ, যা হয়তো তাকে বয়ে বেড়াতে হবে সারা জীবন। আমাকে লাগে আর অনেকজন সবাই মারধর করছে, মানে বাইন্দা স্যার পিঠে বাঁচায় পিঠাইতো লাইতাইতো পারাইতো স্যার। কি বাঙালি না বিদেশি? স্যার বাঙালিও ছিল আর বিদেশিরাও ছিল। 2 দিন পর আবার আমার এই টাকা দেওয়ার জন্য বলছে 10 লাখ টাকা, ইলেকট্রিকটা 18 লাখ টাকা। তা আমার বলছে এই এলাকায় তখন আবার আমার অনেক মারতো, প্রচুর মারতো। শিক্ষিত যুবক কিভাবে পা দিয়েছিলেন দালালের ভয়ঙ্কর ফাঁদে? অনুসন্ধান করতে গিয়ে জানা যায় আরিফ বৈধভাবেই লিবিয়াতে ছিলেন। সেদেশে আয় কম হওয়ায় সিদ্ধান্ত নেন বাংলাদেশে ফিরে আসার। আর তখনই পাশের গ্রামের দালাল খোকন যোগাযোগ করেন আরিফের পরিবারের সাথে। বলেন দেশে আসতে হবে না, টাকা দিলে লিবিয়া থেকেই তাকে ইতালি পাঠাবেন। এই দালালের শ্যালক আবু সিদ্দিক, যিনি ইতালি থাকেন, তার মাধ্যমেই আরিফকে নেওয়ার আশ্বাস দেন। এই আবু সিদ্দিকও মাফিয়া দলের একজন। আমি যখন লিবিয়াতে গেছি বৈধভাবে, তা আমি এখানে কাজ করতেছি। তা কাজ করতেছি পর মানে দেশের দিকে অবস্থা ভালো না, তো আমি আবার চলে আসবো। পরে এমন আমাদের যে ফুফা আছে খোকন মোল্লা, সে মানে আমার বাবার কাছে বললো কি শুনছে, সে বলছে আশা লাগবে না, আমার শালাই তো লোক না। সে বলছে যে এখানে তো মাফিয়া টাইপের ধরে, তাহলে সমস্যা। সে বলছে যে মাফিয়া টাইপে ওগুলো ওর লোকের সব লিঙ্ক আছে, মাফিয়া টাইপে ধরলে এটা ছাড়া আনতে পারবো, সব ওগুলোকে আছে ইটালি থেকে ওখানে করে। পরে আমার সাথে স্যার 8 লাখ টাকা কন্ট্যাক্ট হয়েছে, লিবিয়া থেকে ইটালি নেবে। যখন আমার টাকা দিছি, তা আমাদের কয়েকদিন পরে আবার ওই কোস্টগার্ডটা ধরছে। তখন কোস্টগার্ডটা ধরার পর ওখানে আবার স্যার 2 লাখ টাকা করে মানে ছাড়াইতে লাগে। কোস্টগার্ড বাঙালি দিলেই, ওই দালাল দিলেই ছাড়ান যায়, কিন্তু আমরা তো টাকা স্যার দিয়েই দিছি, কিন্তু আমাদের ছাড়াই নেই। 45-50 জন লোক ছিল, ওদেরকে কয়েকজন ছাড়া আনছে যারা টাকা দিছে। তা আমার ফ্যামিলি ওরা আমার কোনো খোঁজখবর না পায়া যোগাযোগ করার পর ওই আবু সিদ্দিক যে আছে ওরে বললো। আবু সিদ্দিক বলছে যে আমার কাছে টাকা যা আছে, টাকা তো সমস্যা নাই, আর মাফিয়া টাইপে ওরা কিছু করতে পারবো না। আমি মাফিয়া ওগুলো আমার লগে কথাবার্তা হয়েছে, আমার লগে লিঙ্ক আছে, ওরে ছাড়াই দিব। আর যদি দালালরা বেশি কিছু করে তো খবর আছে। আমার বক্তব্য যে আবু সিদ্দিক আছে, খোকন মোল্লা আছে, তারাই তো আমার মেন মানে দালাল। ওরা নিজেরা স্বীকার করছে যে আমরা এই দেশ আমি নিজে মাফিয়াগিরি করছি, তোর কোনো মাফিয়া ধরতে পারবো না, ধরলে আমি রিস্ক। এটা আমার আবু সিদ্দিক বলছে। আবু সিদ্দিক বললে আমার নিছে। এখন আমি চাই যে এটা ওরা যে আমার এত করলো, আমি মার খেলাম, টাকা পয়সা করছে, যে এটা সুস্থ একটা বিচার হোক, এটা আমি চাই। আবু সিদ্দিক ইতালি থাকায় তার নাগাল পাওয়া যায়নি। তবে অপর অভিযুক্ত খোকন মোল্লা ভিকটিম আরিফের দুরবস্থার দায় নিজের উপর নিতে নারাজ। এমনকি তিনি কোনো দালালি করেন না বলেও দাবি করেন। আমি একজন ড্রাইভার মানুষ, আমি গাড়ি চালাই, ভাত খাই, আমি কোনো দালালি ফালারির ভিতরে নাই। ইমান হোসেন দেওয়ান এর পোলা লিবিয়া নিছে, হ্যার আপন মাইয়ার দেওরে নিছে, নিয়া লিবিয়াতে ফালাই থইছে। পরে হয় খাইতে লইতে পারে না, কোনো জায়গায় থাকতে পারে না। পরে আমার দূর সম্পর্কের আত্মীয়, সে আমার বাসায় আইছে। আওয়ার পরে আমারে কইতেছে, ভাই আমার পোলাটা কদিন ধরে রান্না খাই আছে, রুমের তো বাইক করে দিয়েছে, কোথায় যাইব? তো আপনার শালায় তো লিবিয়া আসছিল অনেক বছর, ওই তখন ইটালিতে চলে গেছে গা। তো ওর কি বন্ধু বান্ধব নাই 2-1 হেলে ওর একটু হেল্প করেন। পরে আমি ওরা জাস্ট হেল্প করছি। দেন আমার শালারে ফোন দিয়েছি ইটালিতে, আবু সিদ্দিক তুমি তো ইটালিতে লিবিয়া দিয়া পার হয়েছো, তুমি তো লিবিয়া আসিলা অনেক দিন, তুমি তো জানো তোমার অনেক বন্ধু বান্ধব 2-1 আছে কয়েকা। যেন এমন ইবান হোসেন দেওয়ানের পোলাটা হ্যার পুত্রায় নিছে, নেওয়ার পরে ওরা ফালাই দিছে, ওরা সাইডটা নিতেছে না, এখন না খায়া থাকতেছে। এখন আরে তোমার বন্ধু বান্ধব থাকলে ওর একটু হেল্প করো, জাস্ট এটুকুই আমি জানি। ওরে হেল্প করছে ওইভাবে, হ্যাগর লগে হারা দালালের লগে মারফতে কথাবার্তি কইয়া হেরা গেম দেওয়াইছে। আমি তো এটার না, আমি তো দালাল না।
কেবল টাকার লোভে দালাল চক্র আরিফের মতো আরও অনেককেই তুলে দেন মাফিয়াদের হাতে, যারা মাথায় বন্দুক ঠেকিয়ে দিনরাত চালায় অমানবিক নির্যাতনের সেসব ভিডিও পাঠায় পরিবারের কাছে। তারপরই চাওয়া হয় মোটা অঙ্কের মুক্তিপণ। এমন ঘটনার শিকার শরীয়তপুরে আছে ঘরে ঘরে। অনেকেই ভয়ে মুখ খোলেন না তাদের ছেলে বা ভাইকে জীবিত ফিরে পাওয়ার আশায়। এ তো গেল এক আরিফের গল্প, যে কিনা দীর্ঘ 4 মাস নির্যাতনের শিকার হয়ে অবশেষে 28 লাখ টাকা মুক্তিপণ দিয়ে বাংলাদেশে বাবা মায়ের কোলে ফিরে এসেছে। এমন আরিফের মতো অনেকেই এই অঞ্চলের এখনও নিখোঁজ রয়েছে। সেসব পরিবারদের অপেক্ষা কবে ফিরবেন তার প্রিয় স্বজন, প্রিয় ভাই, সেই অপেক্ষার প্রহর কবে শেষ হবে? 3.5 মাস অমানবিক নির্যাতন আর পরিবারকে নিঃস্ব করে ফেরা আরিফকে তাও ভাগ্যবানী বলতে হবে, কারণ তার পাশের গ্রামেরই 18 জন ইতালি যেতে গিয়ে লিবিয়ায় নিখোঁজ রয়েছে প্রায় 9 মাস। বেঁচে আছে কিনা মরে গেছে তাও জানেন না স্বজনরা। ছেলেকে ফিরে পেতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী পরিবারগুলো, কিন্তু মাসের পর মাস গেলেও এর কোনো সুরাহা পাননি তারা। লাখ লাখ টাকা নিয়ে এই দালাল চক্র দিয়েছেন গা ঢাকা। আমাদের টিম দেখা মাত্রই হু হু করে কেঁদে ফেলেন পরিবারের সদস্যরা। আমার কইতে কি মা, আমার কইতে গেমের ঘরে নি তার মা মনে দিও, এর আগে কইছে মোর 1500 টাকা দিও। হ্যাঁ, সে 1500 টাকা গেম গইলো মানে যে না যাইবা কিনা কয় কি আমার 1000 টাকা দাও মা। আমি তো মোবাইলের টাকা না বলতে কথা কইতাম না। হ্যাঁ, সে 1100 টাকা দিয়া দিছি নগদ। আমার বাইর বাড়ার পোলা টাকা সারে এই আমার কথা কইছে বাবা, আমার লাগে আর কথা কইছি। রাত 3টা বাজে গাড়ি বুঝে লয়ে গেছে, মোবাইল আছে চলে গেছে, হাতের মোবাইলগুলো লয়ে গেছে, গাড়িতে ধরে ডাকে উড়েছে। 5 মাস পর্যন্ত আমার বাইরে নিখোঁজ রাখছে। আজ 8 মাস কোনো খোঁজ পাই না। অনেক ছোট, অনেক আদর করে পালতাম ছোটবেলাতে। আজকে কত মাস হয়ে যায়। আমার শর্তটাই ডাক দিত মিয়া ভাই কয়া। এই মাফিয়া দালালের মতন চক্র করে আছে, কই যাই কেটেছে। আজকে আমার বার করে খোঁজ খবর পাই না। দালালে বলে আজকে কালকে সামনের মাসে এরকম কত যায়, 8 মাস শেষ করে দিয়েছে। কোনো জেলাতে কোনো জায়গা বাকি যায় না, যে কোনো জেলায় কোনো জায়গার কোনো খোঁজ খবর পাই না। কন্ট্রাক্ট ছিল আপনার রাশেদ টুনু, ওনার বাড়ি আমাদের পার্শ্ববর্তী এলাকা। ওনার সাথে কন্ট্রাক্ট ছিল প্রতি মাসে 12 লাখ টাকা। এমন ঘটনা এই এলাকায় নতুন নয়, প্রতিনিয়তই ঘটে থাকেন। অন্য গ্রামে অনেক আছে, মানে আঙ্গের ইউনিয়নে মোট 24 জন ছিল, তো আমাদের এলাকায় একজন আছে, আর বাকিটা অন্য গ্রামে আছে। তো তারা সব নিখোঁজ। মানে তারা চুন্নুর মাধ্যমে সবাই মানে লিবিয়া থেকে ইটালি যাওয়ার জন্য সবাই টাকা জমা দিছে, কিন্তু তারপরে সবার সাথে আর কি গেম দেওয়ার কথা বলার পরে আর কি সবার সাথে মানে কন্ট্যাক্ট বন্ধ করে রাখছে। জীবনের ঝুঁকি থাকার পরও শরীয়তপুরের বাসিন্দারা এই অবৈধ পথ বেছে নেন। ভয়ঙ্কর এই পথই বা তারা কেন বেছে নেন সে বিষয়ে কথা হয় স্থানীয় গণমাধ্যম কর্মী শহীদুজ্জামান খানের সাথে। অতি সম্প্রতি বাংলাদেশের কিছু অসাধু লোকজন এবং লিবিয়ার কিছু লোকজন মিলে একটি বড় মাফিয়া চক্র গড়ে উঠেছে। তারা এখন লিবিয়া থেকে ইতালিতে যাওয়ার সময় ওই বাংলাদেশি লোকজনদেরকে তারা জিম্মি করে মারপিট করে টাকা আদায় করে অনেককে মেরে ফেলে, অনেকের এবং বাংলাদেশ থেকে অনেক টাকা নিয়ে তাদেরকে পঙ্গু করে দিচ্ছে। এটা হলো সবচেয়ে বেশি হতাশার বিষয়। এই কাজে অবশ্যই স্থানীয় লোকজন জড়িত আছে, কিন্তু যারা জড়িত আছে তারা কেউ থাকে ইউরোপে, কেউ থাকে ইতালিতে, আবার কেউ থাকে লিবিয়ায়। কিন্তু প্রশাসনের কাছে বারবার কিন্তু মানুষ ধর্ণা ধরছে, কিন্তু তাদের মূল শিকড়ে এখনো পর্যন্ত কেউ আঁচড় লাগাতে পারেনি। এ কারণে এই ব্যবসাটা কিন্তু এখন অনেক বেশি রমরমা এবং সাধারণ মানুষ কিন্তু অনেক বেশি প্রতারিত হচ্ছে। আপনি শুধু এই যে আমরা যেই এলাকাটায় আছি, শুধু শরীয়তপুর সদর উপজেলাতেই এই মুহূর্তে 50 জনের বেশি নিখোঁজ আছে এবং অন্তত 10 জন আছে যারা অতি সম্প্রতি 2-3 মাসের মধ্যে তারা নির্যাতন সহ্য করে তাদের ভিটে মাটি সব কিছু বিক্রি করে নিঃস্ব হয়ে বাড়ি ফিরেছে।
শরীয়তপুরে দিনের পর দিন এমন ঘটনা ঘটলেও অপরাধী চক্রের বেশিরভাগ সদস্যরাই থেকে যায় ধরাছোঁয়ার বাইরে। এ বিষয় নিয়ে কথা হয় শরীয়তপুর জেলার পুলিশ সুপারের সাথে। মানব পাচার একটি সংঘবদ্ধ অপরাধ আমরা জানি। তো এই শরীয়তপুর জেলা থেকে বিভিন্ন সময় আমাদের কাছে অভিযোগ এসেছে যে মানব পাচার হচ্ছে। তো আমি আমাদের বিগত 5 বছরের পরিসংখ্যানে দেখলাম যে এখানে সর্বমোট 116টি মামলা আমাদের শরীয়তপুর জেলায় রুজু হয়েছে। এর ভিতরে আমরা 53টি মামলা ইতিমধ্যে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেছি, 20টি মামলা চূড়ান্ত রিপোর্ট দেওয়া হয়েছে এবং 43টি মামলা চলমান আছে। আমাদের কাছে কিছু রিপোর্টে এসেছে যে শরীয়তপুর জেলা থেকে 18 জন এরকম মিসিং আছে যারা বিদেশে গিয়েছে। তো আমরা এই বিষয়ে ইতিমধ্যে আমাদের কাছে অভিযোগ এসেছে, অভিযোগের ভিত্তিতে আমরা কাজ শুরু করেছি। ইউরোপে যাবার নেশায় প্রতিদিন অসংখ্য মানুষ ভিটেমাটি বিক্রি করে বিপুল অর্থ এমনকি অমূল্য জীবন সঁপে দিচ্ছেন দালাল আর মাফিয়া চক্রের হাতে। কেউ কেউ পারছেন ইতালি যেতে, কেউ কেউ হারিয়ে যাচ্ছেন আফ্রিকার জঙ্গলে বা ভূমধ্যসাগরে, আর বড় একটা অংশ অমানবিক নির্যাতন আর পরিবারকে নিঃস্ব করে কেবল জীবনটা নিয়ে ফিরতে পারছেন নিজ দেশে। শুভ খান, বাংলা ভিশন, শরীয়তপুর।